নমস্কার, আমি রিতম। কফি উইথ ক্লাসিক্সের রোম্যান্টিক দুনিয়ায় আপনাকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক স্মরণজিৎ চক্রবর্তী রচিত একটি মন ভালো করে দেওয়া প্রেমের গল্প, স্বপ্নের মতো। গল্পটি প্রকাশিত হয় দেশ পত্রিকার একটি গল্প সংখ্যায়। গল্প পাঠে ও চরিত্রায়নে রয়েছে শুভ্রদীপ, ইমন, বিবেক, বিপাশা, কথা এবং আমি রিতম। আসুন তবে শুরু করা যাক আজকের গল্প। হলুদ শাড়ির আঁচল জড়িয়ে যাচ্ছে শরীরে। ছোট্ট নয়নতারার পাপড়ির মতো ঠোঁট দুটো অস্ফুটে খোলা। বড় চোখ দুটো পুরো স্থির হয়ে আছে ওর চোখে। শ্বাস দ্রুততর হয়ে উঠছে ক্রমশ। রাজা আলতো করে ডান হাত দিল ওর কোমরে, তারপর ধীরে ধীরে নিজের কাছে টেনে নিল। কপালে স্পর্শ করলো কপাল, নাকে স্পর্শ করলো নাক। ওর শ্বাসের ওম এসে লাগছে মুখে। ওর হাত মুঠো করে ধরেছে রাজার জামা। সকালের হাওয়ায় ছোট্ট কুন্দ ফুলের মতো কাঁপছে ও। রাজা বাঁ হাতে ধরল ওর হাতের পাতা, আঙুলে জড়িয়ে নিল ঐশ্বরী ওই আঙুল। ও নামিয়ে রেখেছে ওর বড় বড় চোখ। গালের তিল যেন উঁচু বাড়ির মাথায় লাগানো আলোর মতো জ্বলছে। নির্জন ছাদে এখন নরম হাওয়া। দূরে মধ্য বিকেলের রোদে রাঙা হয়ে আসছে কাঞ্চনজঙ্ঘা। আর তার মধ্যে ওরা দুজন নিজেদের যেন বেঁধে রেখেছে শ্বাস দিয়ে। রাজা আলতো করে ওর গালে ঠোঁট ছোঁয়ালো, আর ও যেন একটু কেঁপে উঠল। নামিয়ে রাখা বড় বড় সেই চোখ দুটো বিশাল পাখির মতো ডানা মেলে তাকালো রাজার দিকে। রাজা একটু থমকে গেল, তারপর ওর ঠোঁটের ওপর ধীরে ধীরে স্থাপন করলো নিজের ঠোঁট। ও আরো শক্ত করে ধরল রাজার জামা। রাজার ঠোঁটে চাপ বাড়ালো এবার। ও উত্তর দিল অস্ফুটে, আর রাজা যেন নরম ঘাসের মাঠে ডুবে গেল, হারিয়ে গেল পাগল হাওয়ার এলোমেলো। আর তখনই কাছে কোথাও যেন কু কু করে ডেকে উঠল একটা কোকিল। চোখ খুলল রাজা, আর ধরফর করে ইজি চেয়ারে উঠে বসল। এটা কি দেখলো? আজও সেই একই স্বপ্ন। কিছুদিন আগেও তো এমনই একটা স্বপ্ন দেখেছিল। আচ্ছা, স্বপ্ন কি তাহলে রিপিট হয় বুঝি? নমস্কার, আমি রাজা। এখনও এখানে সারাদিন যখন তখন কোকিল ডাকে। এই যেমন এখন, এই সকাল ৮টাতেও কোকিল ডাকছে। আর কি তীব্র তার ডাক! পাহাড়ের কুয়াশার মধ্যে কেউ যেন সেলাই করে দিয়েছে তার স্বর। আমি দুহাতে মুখ ঢেকে বসে রইলাম বিছানায়। স্বপ্নটা এখনো মাথার মধ্যে ঘুরছে। মিথ্যে এক আনন্দের সঙ্গে সত্যিকারের এক শূন্যতা আমায় যেন ব্লেড দিয়ে চিরে দিচ্ছে একটু একটু করে। আসলে এমন জীবন্ত স্বপ্নই মানুষকে মেরে ফেলে। আমি যেন এখনো ওকে আমার দুহাতের মধ্যে অনুভব করতে পারছি। অনুভব করতে পারছি জামার স্পর্শে, শ্বাসের ওমে, ঠোঁটের আর্দ্রতায়। হলুদ শাড়িটা যেন এখনো হাওয়ায় উড়ে লেপ্টে রয়েছে আমার সঙ্গে। আমি মাথা নাড়িয়ে ঝেড়ে ফেলতে চেষ্টা করলাম দৃশ্যটা। নাহ, এমন স্বপ্ন নিয়ে পড়ে থাকলে হবে না, উঠতে হবে। অফিস আছে। নিচে ব্যাঙ্কোদা একটু পরেই এসে হাঁসের মতো প্যাঁক প্যাঁক করে জিপের হর্ন দেবে। তাছাড়া কিছু কিছু ভালো লাগা যে মিথ্যে, সেটা বুঝতে হয়। আমি ব্রাশে পেস্ট লাগিয়ে বাথরুমে ঢুকলাম। আজ অফিসে ফার্নিচার আসবে, একটু তাড়াতাড়ি ঢুকতে হবে। পাহাড়ের কোলে এই ছোট্ট শহরটা খুব সুন্দর। আমাদের দক্ষিণ কলকাতার কাকুলিয়া রোডের গিট্টু লাগা গলির পাশে এখানকার সৌন্দর্য যেন ছোটবেলার প্যাস্টেল রঙে আঁকা সিনারি। গত ৫ মাস হলো আমি এখানে এসেছি। খুব নামি বিদেশি ঘড়ির কোম্পানি ভারতে তাদের প্রথম ওয়াচ ফ্যাক্টরি বানাচ্ছে, আর আমি তাদের জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দিয়েছি।
ফ্যাক্টরিটা ছোট্ট, কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে। আমরা এখানে 4 জন অফিসার র্যাঙ্কের কর্মী আছি, সঙ্গে 2 জন পিওন রয়েছে। আজ ফার্নিচার আসবে, আর সেসব সেট হতে লাগবে দিন 10। তারপর আরও লোকজন আসবে। মে মাস থেকে প্রোডাকশন শুরু হবে। না, এখানে যে ম্যানুফ্যাকচারিং হবে তা নয়, এখানে মূলত অ্যাসেম্বলিং আর প্যাকেজিংয়ের কাজ হবে। আমি যেখানে থাকি সেখান থেকে আমাদের অফিস জিপে করে প্রায় 8 ঘন্টা যেতে লাগে। ব্যাঙ্কোদা আমায় নিয়ে যায়। ব্যাঙ্কোদা বাঙালি, বাগবাজারের ছেলে, বাংলায় এমএ করেছিল। তারপর এখানকার পাহাড়ে কি একটা কাজে নিয়ে এসেছিল, আর এই সেই প্রেম। লীনাদি স্থানীয় মেয়ে, ওকে বিয়ে করে এখানেই থেকে গিয়েছে ব্যাঙ্কোদা। এখন এক ছেলে আর এক মেয়ে নিয়ে 2জনের ব্যস্ত সংসার। ব্যাঙ্কোদার ট্যুরিজমের বিজনেস আছে, জিপ আছে 4টে, 3টে অন্য লোক দিয়ে চালায় আর নিজে চালায় একটা। এখানকার যে মূল বাজার মানে ম্যাল, তার পাশেই আমাদের অফিস, সেখানেই ব্যাঙ্কোদার দোকান, সানরাইজ ট্রাভেলস। পাহাড়ে আসা মানুষজনকে আশেপাশে ঘোরানোর কাজ করে। রোজ সকালে ব্যাঙ্কোদা আমায় নিয়ে যায়। আসলে আমি ব্যাঙ্কোদার বাড়ির দোতলায় ছাদের এক পাশে ভাড়া থাকি। এখানে 2টো ঘর, সঙ্গে একটা ছোট কিচেন আর বাথরুম, সামনে খোলা ছাদ। সেখানে দাঁড়ালে নানা রকম শেডের নীল পাহাড় দেখা যায়, আর আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় দূরের কাঞ্চনজঙ্ঘা। এই নির্জন শহরে সোনালী পাহাড়টি ছাড়া আমার একমাত্র আনন্দের ঘটনা হলো ও। মনে আছে, তখন এখানে সদ্য এসেছি আমি। এখানকার স্থানীয় ভাষা জানি না এক্কেবারে। বাজারে একটা জিনিস কিনতে গিয়ে গোলমালে জড়িয়ে পড়েছিলাম আমরা অফিসের কয়েকজন। তখন ওই এসে আমাদের উদ্ধার করে। মানে সত্যি বলছি, উদ্ধারই করেছিল। 20 জনের হাতে মার খেতে চলেছি, এরকম অবস্থা থেকে যে বের করে নিয়ে যায়, সে তো উদ্ধার কার্যই চালায়। ওই ঝামেলার মধ্যেও আমি ওকে দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মানে কেউ কেউ আছে যাদের দেখলে মনে হয় এর জন্যই আমি পৃথিবীতে এসেছিলাম। মনে হয় এই যে এর সঙ্গে দেখা হলো, এবার থেকে আমার জীবন আর আগের মতো থাকবে না। ওকে দেখে আমার তেমনই মনে হয়েছিল। আর পরের দিন ঘটেছিল আর একটা ঘটনা। ব্যাঙ্কোদার জিপে করে অফিস যাওয়ার পথে আচমকা ব্যাঙ্কোদার জিপ থামিয়ে বলেছিল, আজ থেকে আরো 2জন যাবে এই গাড়িতে, তুই একটু সরে বস ভাই। আর আমি সরে বসতে গিয়ে দেখেছিলাম গাড়িতে উঠছে ও, সঙ্গে এক বান্ধবী। এরপর দেখেছিলাম কলেজের সামনে নামছে ওরা, এখানে পড়ায় ও। ওরে বাবা, এই যে দিদিমণি, আমার যে কি ভালো লেগেছিল। তারপর থেকে রোজ আসা যাওয়ার সময় দেখা হয় আমাদের। ওর বান্ধবীর সঙ্গে টুকটাক কথা হলেও ওর সঙ্গে তেমন হয় না। কিন্তু দিনের ওই 2টো সময়ের জন্য আমি উদগ্রীব হয়ে থাকি। মনে হয় ওকে যে দেখতে পাবো সেটাই পুরস্কার, বেঁচে থাকার আনন্দ। আজ জিপে উঠে ব্যাঙ্কোদার হাতে ঘর আর গাড়ির ভাড়ার টাকা দিয়ে বললাম, একটু দেরি হয়ে গেল। ব্যাঙ্কোদা টাকাটা পকেটে রেখে বলল, কতদিন থেকে বলছি তুই একটা বাইক কিনে নে, বেকার এতগুলো টাকা বেশি দিস। টাকা কি কামড়ায় নাকি তোকে? মার্কেটে একটা বাইকের শোরুম হয়েছে, ভালো স্কিমেই দিয়ে দেবে। আমার চেনা আছে, কিনে নে একটা। আমি কিছু না বলে হাসলাম। কেন বাইক কিনি না সেটা ব্যাঙ্কোদা বুঝবে না। ব্যাঙ্কোদা মাথা নাড়ালো, তারপর গাড়ি ছেড়ে দিল। আজ কিন্তু ও উঠল না। ওর বান্ধবীটি একা। এই মেয়েটা স্থানীয়, নাম জিনিয়া, কলেজে জিওগ্রাফি পড়ায়, বাংলা বিশেষ বলতে পারে না। আমি ওকে দেখতে না পেয়ে কি সামান্য চাঞ্চল্য দেখিয়ে ফেললাম। জিনিয়া সামান্য হেসে বলল, She hasn't come today. She is busy. আমি মাথা নেড়ে এমন ভাব করলাম যেন গুয়াতেমালায় বৃষ্টি কম হলে আমার কি, আমি কি জানতে চেয়েছি। এদিকে আমার বুক আর গলার মধ্যে কাকুলিয়া রোডের সরু গলিতে বিশাল কংক্রিট মিক্সারের ট্রাক আটকে গিয়েছে। ব্যাঙ্কোদা গাড়ি চালাতে চালাতে সাইড মিরার দিয়ে আমাকে দেখে বলল, বুঝলি, আমিও এক সময় হেভি ভালো স্টুডেন্ট ছিলাম। কাব্যে যে রস আছে না, তা আজ আচমকাই মনে পড়ছে। শৃঙ্গার রস কাকে বলে জানিস?
আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। রস মানে আমার কাছে পাড়ার দীনবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লার ট্রেতে ভাসা আঠালো মিষ্টি তরল, গায়ে লাগলে চটচট করে। শৃঙ্গার হলো রতিভাবের থেকে উদ্ভূত রস। এই রসের বর্ণ হলো শ্যাম, আর রসের দেবতা বিষ্ণু। রসের স্থায়ী ভাব হলো রতি, অগ্নিহোত্রী নয় কিন্তু। আর রসের দুটি প্রকার হলো সম্ভোগ ও বিপ্রলম্ব। তোর এখন বিপ্রলম্ব চলছে, মানে মিলনের আগে বা পরের যে বিরহ, অর্থাৎ ইচ্ছে খুব কিন্তু চান্স পাচ্ছে না টাইপ। তার থেকে যে রসটি সৃষ্টি হয় তাকেই বলে বিপ্রলম্ব। তবে ব্যাঙ্কদা হেসে বলল, শৃঙ্গার থেকে আর কটি রসও উৎপন্ন হয়, তাকে বলে হাস্য, যা তোকে দেখে এখন আমার পাচ্ছে। শালা কেন মোটর বাইক কিনিস না আমি জানি না। জিনিয়া নেমে গিয়েছে আগেই। বাজারের পাশে আমায় নামিয়ে দিয়ে ব্যাঙ্কদা বলল, তুই অফিসের পরে চলে আসিস কেমন? এই জায়গাটাকে ম্যাল বলে। রাস্তাটা এখানে সামান্য উঠে গিয়েছে। সামনে বদ্রীনাথের ক্যাফেতে ভালো কফি পাওয়া যায়। আমার সিনিয়র সুরেশ আইঙ্গারের জন্য আমায় রোজ এখান থেকে ক্যাপাচিনো নিয়ে যেতে হয়। পিয়নদের কেন পাঠায় না কে জানে। আমি দোকানের দিকে এগোলাম। আবার কোথায় যেন কোকিল ডেকে উঠল, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেই স্বপ্নটা। শুনেছি স্বপ্ন দেখার সময় কোকিল ডাকলে নাকি স্বপ্ন সত্যি হয়। দোকানের সামনে একটা ছোট্ট জায়গায় কয়েকটা চেয়ার টেবিল পাতা। কুয়াশা এবং তার ফাঁক ফোকর দিয়ে উকি মারা রোদের মধ্যে কয়েকজন বসে রয়েছে। আরে ওটা কে? আমি থমকে গেলাম। আমার থেকে ফুট 10 দূরের ওই টেবিলে কে বসে রয়েছে। আমি দেখলাম লম্বা দাড়িওয়ালা একজন ছেলের সঙ্গে বসে রয়েছে ও। ছেলেটা হাত ধরে আছে ওর, আর ও মাথা নামিয়ে রেখেছে। আমি যেন টলে গেলাম। মনে হলো কেউ যেন খুব জোরে থাপ্পড় মেরেছে আমায়। কাকলিয়া রোডে উল্টে গিয়েছে বিশাল মিক্সার ট্রাক, আর এর মধ্যেও একটা কোকিল ডেকে চলেছে প্রাণপণ। আমার মাথার মধ্যে কেমন একটা করছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পেটে পাক দিয়ে উঠল। আমি দৌড় লাগালাম। তারপর একদম ব্যাঙ্কদার দোকানের সামনে গিয়ে দম নিলাম। ব্যাঙ্কদার দোকানেও ঢোকেনি। আমায় দেখে ঘাবড়ে গেল। বলল, কিরে, ডাইনোসর তাড়া করেছে নাকি তোকে? আমি শ্বাস টেনে কোনো মতে বললাম, বাইক, চলো এখনই বাইক কিনবো। বাকি ঘটনাটা ঘটল 22 দিন পর, এবং এটা আর আমি বলবো না, এটা বলবে ও। আমি কি ও? আমার কি কোনো নাম নেই? সর্বনামের এমন বাড়াবাড়ি প্রয়োগ ভালো লাগে না আমার। কিন্তু ব্যাঙ্কদা বলে আমার কথা তুললেই নাকি সেই রাজাবাবুটি বলে ও। কলেজ থেকে বেরিয়ে আমি বাড়ি ফেরার জন্য দাঁড়ালাম। এখানে পথটা উঠে গিয়েছে ওপরের দিকে। ব্যাঙ্কদা আমায় বাড়ি পৌঁছে দেয়। আসতে 20 মিনিট লাগলেও যেতে আমার মিনিট 30 লাগে। চড়াইয়ের সময় তো লাগবেই। আজ 22 দিন হলো রাজা আর জিপে করে যায় না। মাঝে 2 দিন দেখেছি সাহেবকে মোটর বাইক হাঁকিয়ে যাচ্ছে, মাথায় ক্র্যাশ হেলমেট, সাইড করে নেওয়া ব্যাগ, সামনের কাঁচটা খোলা ছিল বলে বুঝেছি সওয়ারিটি কে। বাবুর বাইক কেনা হয়েছে কেন? জিপ কি কামড়াচ্ছিল নাকি পয়সা কামড়াচ্ছিল? যাতায়াতের পথে রোজ সঙ্গে জিনিয়া থাকে, তাই ব্যাঙ্কদাকে জিজ্ঞেস করা হয় না কিছু। কিন্তু রাজা কেন আচমকা জিপে করে যাওয়া ছেড়ে দিল, এই প্রশ্নটা আমায় খুব জ্বালায়। মনে হয় চামড়ার তলায় নাম না যেন কোনো পোকা ঢুকে পড়েছে। আজ জিনিয়া নেই। ব্যাঙ্কদাও এলো মিনিট 10 পরে। সঙ্গে দেখলাম ব্যাঙ্কদার দোকানের মিহির নামের ছেলেটাও আছে। কলেজের রাস্তা এখন বেশ ফাঁকা হয়ে গিয়েছে। আমি জিপের পেছনে উঠে ভালো করে মাফলার জড়িয়ে শাড়িটা সামলে বসলাম। স্কুলে আজ একটা অনুষ্ঠান ছিল, তাই শাড়ি পরে এসেছি। হলুদ জামদানি মামা এনে দিয়েছিল কলকাতা থেকে। আমি আর মা এখানে থাকি। বাবা মারা যাওয়ার আগে এখানে একটা ছোট বাড়ি কিনেছিল, তাই আমাদের মাথা গোজার অসুবিধে হয়নি। বাবা চা বাগানে ভালোই চাকরি করত। ছোট থেকেই আমি এখানে মানুষ।
পাহাড় ছেড়ে কোথাও গেলে আমার মন টেকে না, তাই তো আমি ঋষভকে না করে দিলাম। ছোট মামা থাকে গোল পার্কের কাছে। মামাই ঋষভের সম্বন্ধটা পাঠিয়েছিল। ছেলে বড় চাকরি করে, মিডল ইস্ট থাকে, কিন্তু এবার নাকি কলকাতায় চলে আসবে। তা সপ্তাহ তিনেক আগে ঋষভ এসেছিল, 2 দিনও কাটিয়েছে আমার সঙ্গে। ম্যালের কাছে হোটেল মুনশাইনে উঠেছিল। সকাল সকাল আমাদের বাড়ি চলে আসতো। আমার ইচ্ছে করতো না ওর সঙ্গে দেখা করতে। কেন করবে? আমার তো ওকে পছন্দ নয়। মাকে বলেওছিলাম সেটা। মা বলেছিল, ভাই বলেছে একটু কথা বলেই দেখ না। আর পছন্দ নয় কেন? কাকে পছন্দ তোর? কাউকে একতরফা পছন্দ হলে সেটা কখনো মানুষকে বলা যায় না। গাড়ি চালাতে চালাতে আজ ব্যাঙ্কোদা হঠাৎ বলল, বিপ্রলম্ভ। কারো নাম নাকি? কি বলছে লোকটা? ব্যাঙ্কোদাকে আমি ছোট থেকেই চিনি। ভালো মানুষ, মন খুলে কথা বলে। আমি জিজ্ঞেস করলাম, কিছু বললে? ওই শৃঙ্গার রসের কথা বলছিলাম আর কি। ব্যাঙ্কোদা সাইড মিরর দিয়ে তাকালো আমার দিকে। মিহির ফস করে বলে উঠল, সেই আদি রস ফসের কি সব ব্যাপার না? সিক্স ফিক্স টাইপ? গাড়ি কাত করে ফেলে দেবো তোকে। ব্যাঙ্কোদা খিচিয়ে উঠল। মিহির থতমত খেয়ে চুপ করে গেল। আমি বললাম, ব্যাপারটা কি? ব্যাঙ্কোদা বলল, রাজা সাহেবের চলছে বিপ্রলম্ভ। আজ বেটা অফিসও যায়নি। আমি বললাম, মানে? ব্যাঙ্কোদা জিপটা রাস্তার পাশে থামিয়ে মিহিরকে বলল, নেমে বাকিটা হেঁটে যা। হাঁটবো? মিহির অবাক হলো। ব্যাঙ্কোদা বলল, হামাগুড়িও দিতে পারিস, কিন্তু নাম। মিহির নামলো। তারপর নিজের মনেই বলল, বিপ্লব ফিপ্লব কি সব বলছে, সঙ্গে রস টস। মায়েরি, ব্যাঙ্কোদার ট্যাঙ্কও খারাপ হয়ে গিয়েছে মনে হয়। ব্যাঙ্কোদা পাত্তা না দিয়ে গাড়ি চালিয়ে দিল আবার। আমি অবাক হলাম। রাজার কি হয়েছে? বিপ্রলম্ভ? কোনো কঠিন রোগের বাংলা নাম নাকি? আমরা বাংলা এত কম জানি। জিজ্ঞেস করলাম, প্লিজ খুলে বলো, সবাই আজকাল এমন জটিল করে কথা কেন বলে? ব্যাঙ্কোদা এবার সামান্য গভীর গলায় জিজ্ঞেস করলো, তার আগে বল, কিছুদিন আগে বদ্রীনাথের দোকানে কার হাত ধরে বসেছিলিস? কোকিলটা বসে রয়েছে পাতার আড়ালে। তাহলেও ও দিব্যি দেখতে পাচ্ছে রাজাকে। ছাদের ঘরের দরজাটা খোলা। ঘরের মধ্যে একটা ইজি চেয়ারে বসে ঘুমাচ্ছে রাজা। মাথা একদিকে কাত, মুখটা সামান্য খোলা, আর চুলগুলো এলোমেলো। কোকিল জানে কি স্বপ্ন দেখছে রাজা। কোকিলেরা নাকি অন্যের স্বপ্নের মধ্যে ঢুকে পড়তে জানে। কোকিলরা আসলে সবই জানে। তাই তো আশ্চর্য সময়ে তারা ঠিক ডেকে ওঠে। তার নিজের কোনো ঘর নেই। সে ভাবে আপন কেউ নেই, কিন্তু সে চায় বাকি সবার কেউ না কেউ থাকুক, বাকি সবার স্বপ্ন পূরণ হোক। কোকিল দেখল রাজার ঘুমন্ত মুখে সামান্য যেন একটা হাসি, যেন সারা জীবনের ভালো লাগা। স্বপ্ন দেখছে রাজা। আরে, ওটা কিসের স্বপ্ন হলো? গাড়ির বলে মনে হলো না? আর গাড়ির ভেতর থেকে কে যেন নামলো এখন। কে এগিয়ে আসছে এই দোতলার দিকে? কোকিলটি দেখলো রাজা ডুবে যাচ্ছে নরম ঘাসের মধ্যে, হারিয়ে যাচ্ছে এলোমেলো পাগল হাওয়ায়। কোকিল জানে এই স্বপ্ন সফল হবার ভার একমাত্র ওর উপরে। আরে, কেউ কি উপরে উঠে আসছে দোতলার সিঁড়ি দিয়ে? হাওয়ায় উড়ছে ওই হলুদ আঁচল। কোকিল বুঝলো আর অপেক্ষা নয়, রাজাকে জাগানোর সময় হয়েছে। ও জানে বিপ্লম্ভ থেকে এবার গল্পকে সম্ভোগের দিকে নিয়ে যেতে হবে। ওই তো কেউ উঠে এলো ছাদে, এগিয়ে যাচ্ছে ঘরের দিকে। আর সময় নেই, রাজা বাবু তুমি এবার জাগো। কোকিলটি মুখ তুলে পাতার আড়াল থেকে সর্বোচ্চ স্বরে ডেকে উঠল কু কু করে। আর এই মুহূর্তে যারা যারা যা যা স্বপ্ন দেখছিল সব সত্যি হয়ে উঠল একসঙ্গে।
শুনছিলেন স্মরণজিৎ চক্রবর্তী রচিত গল্প স্বপ্নের মতো। কথকের ভূমিকায় শুভ্রদীপ, মুখ্য পুরুষ চরিত্রে আমি রিতম, মুখ্য নারীর চরিত্রে কথা, অন্যান্য পার্শ্ব চরিত্রে ইমন, বিবেক এবং বিপাশা। আবহ সঙ্গীত নির্মাণে সুমন, প্রচ্ছদ অঙ্কনে তানিশা, বিপাশা। আজকের গল্প কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন প্রিয়জনদের মধ্যে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন।